মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই সুব্রত, একবার এদিকে এসো তো। পাশের ঘর থেকে অনিমেষের গলা ভেসে এলো। আসছি। আমি আপনাকে এইসব বলেছি জামাইবাবু যেন জানতে না পারে, প্লিজ। সুব্রত দ্রুত পায়ে ভেতরে চলে গেল। এই ব্যাপারটা তো গোলমেলে। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সঞ্জয় ভট্টাচার্যর লেখা কালচক্র। সঞ্জয় ভট্টাচার্যর জন্ম 70-এর দশকে দক্ষিণ কলকাতায়। উচ্চশিক্ষা আর কর্মসূত্রে ক্যানাডায় পাড়ি। দীর্ঘদিন টরন্টো শহরে বাস করার পর সাম্প্রতিককালে দেশে ফিরে বর্তমানে কলকাতার বাসিন্দা। লেখকের প্রকাশিত বইগুলির মধ্যে উল্লেখযোগ্য চণ্ড রাজার বলি, মঞ্জরি মহল আর সদ্য প্রকাশিত রক্ত পিশাচিনী। আজকের গল্প কালচক্র লেখকের একটি অপ্রকাশিত গল্প। গল্প পাঠে দ্বীপ, গল্পের সূত্রধার অগ্নি। শুরু হচ্ছে কালচক্র। সেন্ট টমাস স্কুলের রিউনিয়ন পার্টিতে গেছিলাম বেহালা চৌরাস্তা থেকে 7 কিলোমিটার দূরের আরবান কান্ট্রি ক্লাবে। অনেক বছর পর দেশে ফিরে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলো। জমিয়ে আড্ডা, খাওয়া দাওয়া, কিঞ্চিত বিয়ার সেবন, কিছুই বাদ গেল না। পার্টি শেষ হলো রাত 9টা নাগাদ। সারাদিন হইহুল্লোড় করে বেশ একটা চনমনে ভাব অনুভব করছিলাম। গাড়িতে উঠে ড্রাইভার তারককে বলে দিলাম হাই ভলিউমে গান চালিয়ে দিতে। গত 2 সপ্তাহের নিরন্তর সঙ্গলাভের ফলশ্রুতি তারক আমার ধাত কিছুটা হলেও বুঝে গেছে। হাসি মুখে FM রেডিও অন করে দিল। শুনছো 98.3 মির্চি, তোমার সঙ্গে আমি মির্চি মোহর রয়েছি। আবহাওয়া দপ্তরের রিসেন্ট আপডেট, সারা দিন সারা রাত ভর ধরে বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি তার সঙ্গে রেডিও থেকে একটা ছোট্ট ঘোষণা ভেসে এলো। তারক শুনে বলল, খবরটা তো আগেও শুনিয়েছে দাদা, বৃষ্টি আজকে হবেই। তারকের কথা শুনে হাসি পেল। আষাঢ় মাসের মাঝামাঝি সময় এখনো যদি বৃষ্টি না হয় তবে আর কবে হবে? বীরেন রায় রোডের কাছাকাছি পৌঁছতে গাড়ির গতি রীতিমতো স্লথ হয়ে পড়ল। সামনে যানবাহনের লম্বা লাইন। ব্যাপারটা কি? ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করে জানতে পারলাম অক্সি টাউনের মোড়ে বেসামাল ট্রাকের চাপে পিষ্ট 2 জন পথচারীর মৃত্যু হয়েছে। পুলিশ হোচিমিন সরণি কার্যত ব্লক করে দিয়েছে। চৌরাস্তা যাবার ট্রাফিককে শস্য না হয়ে যেতে নির্দেশ দেওয়া হচ্ছে। তারক বলল শিবরামপুরের ভিতরে একটা শর্টকাট রাস্তা আছে, সুতরাং অসুবিধার কিছু নেই। শিবরামপুর নামটার সঙ্গে আমার কিছু পুরনো স্মৃতি জড়িয়ে আছে। অনিমেষের কথা মনে পড়ে গেল। অনিমেষ আমার বন্ধু, হস্টেল জীবনের রুমমেট। আমরা দুজনেই ভুবনেশ্বর সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিলাম। অনিমেষও আমার মতো কলকাতার ছেলে। ছুটি ছাটার মরশুমে স্লিপার ক্লাসের সস্তার কোচে দুজনে একসঙ্গেই বাড়ি ফিরতাম। আমার বাড়ি দক্ষিণে ভবানীপুরে, আর অনিমেষ শহরতলি শিবরামপুরের বাসিন্দা। অনিমেষের একটা শখের RX 100 মোটর বাইক ছিল। সেটা চেপে মাঝে মধ্যেই আমাদের ভবানীপুরের বাড়িতে চলে আসতো। তারপর ওই বাইকে চড়েই আমরা দুজনে এদিক ওদিক ঘুরে বেড়াতাম। বার দুয়েক আমি অনিমেষের বাড়িতেও হানা দিয়েছি। ওর মায়ের হাতের তৈরি মাছের কচুরি আর ভেজিটেবল কাটলেটের স্বাদ যেন আজও মুখে লেগে আছে। আমার জীবনের অনেক সোনালী মুহূর্তের অংশীদার এই অনিমেষ। কলেজ ড্রপ আউট অনিমেষ অবশ্য শেষ পর্যন্ত ডিগ্রি হাতে নিয়ে কনভোকেশনে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ পায়নি। ভাগ্য ওকে নিষ্ঠুরভাবে দাগা দিয়েছে। ওর বাবার আকস্মিক মৃত্যুতে পড়াশোনার পাঠ চুকিয়ে মাঝপথেই চাকরির বাজারে নামতে বাধ্য হয়েছিল। এরপর আমি একবারই অনিমেষের বাড়ি এসেছিলাম ওর বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে। সেটাও আজ থেকে প্রায় 13-14 বছর আগের ব্যাপার। এর কিছুদিনের মধ্যেই আমি উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে পাড়ি দিই। বছর কয়েক যুক্তরাষ্ট্রে থাকার পর আপাতত ক্যানাডার ক্যালগারি শহরের স্থায়ী বাসিন্দা। গত কয়েক বছর যাবৎ অনিমেষের সঙ্গে আমার যোগাযোগ একেবারেই ক্ষীণ হয়ে এসেছে।
অনিমেষ এখনো পুরনো ওই বাড়িটাতেই থাকে না অন্যত্র শিফট করেছে সেটাও ঠিকমতো জানি না, তবে এই তল্লাটে যখন এসেই পড়েছি ভাবছি একবার ঢু মেরে গেলে মন্দ কি। বীরেন রায় রোডের ক্রসিং থেকে ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে স্থানীয়রা সেটাকে বটতলার মোড় বলেই জানে। অনিমেষ এখানেই কোথাও একটা থাকে। বাড়িটা দেখলে চিনতে পারবো বলেই আমার ধারণা ছিল, তবে কার্যক্ষেত্রে দেখা গেল ব্যাপারটা তেমন সহজ মোটেই নয়। এতগুলি বছরের ব্যবধানে শিবরামপুর অঞ্চলের ব্যাপক পরিবর্তন ঘটে গেছে। খালি প্লটগুলো এখন সব একতলা দোতলা বাড়ি আর গুচ্ছের দোকানে ভরে গেছে। অনেক আগে দেখা জায়গার সঙ্গে কিছুতেই মেলাতে পারছিলাম না। একটু চিন্তা করতে মনে পড়ল ওদের বাড়ির সামনে গোলাকৃতি একটা শিব মন্দির ছিল। খুঁজতে খুঁজতে অবশেষে মন্দিরটা চোখে পড়ল। মন্দিরটাও ঠিক আগের মতো নেই, তবু চেনা যাচ্ছিল। সাদামাটা মন্দিরের গায়ে সংস্কারের ছোঁয়া লেগেছে। লাল রং করা মেঝের বদলে দামি টাইলস বসেছে আর দেওয়ালের গায়েও সদ্য চুনকাম হয়েছে দেখলাম। মন্দিরের সামনে চায়ের দোকানে বেঞ্চ পেতে বসে কয়েকজন লোক আড্ডা দিচ্ছিল। একপাশে গাড়ি দাঁড় করিয়ে সেই দিকেই গিয়ে গলা খাঁকড়ে বললাম, আচ্ছা এখানে অনিমেষ বাগচির বাড়িটা কোথায় বলতে পারবেন? লোকগুলো আমার দিকে মুখ তুলে চাইল। একজন তর্জনী তুলে ইঙ্গিত করে বলল, ওই দেখুন ওই গলির মধ্যে 3 নম্বর বাড়ি। সরু গলিটা এবার আমার চোখে পড়েছে। ওখানে আর যাই হোক গাড়ি ঢুকবে না। তারককে অপেক্ষা করতে বলে আমি গলির দিকে এগিয়ে গেলাম। পরপর 2-3 তলা বাড়ি অতিক্রম করে যে দোতলা বাড়িটার সামনে এসে দাঁড়ালাম সেটা চিনতে অবশ্য স্মৃতি হাতড়াবার দরকার পড়ল না। অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে থাকা খাপছাড়া বাড়িটায় আমি আগেও কয়েকবার এসেছি। গ্রিলের দরজার পাশে কলিং বেল টিপে অপেক্ষা করতে লাগলাম। মিনিট খানিকের প্রতীক্ষার পর কাঠের দরজা খুলে গেল। অপরিচিত একজন ব্যক্তি সামনে এসে দাঁড়িয়েছেন। জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বললেন, কাকে চাইছেন? অনিমেষ বাগচি কি এখানেই থাকেন? হ্যাঁ, আসুন। চৌকার ডিঙি একটা প্রশস্ত হল ঘরে এসে পড়লাম। যে লোকটি আমাকে ভেতরে নিয়ে এসেছে সে একটা প্লাস্টিকের চেয়ার এগিয়ে দিয়ে বলল, আপনি বসুন, আমি গিয়ে জামাইবাবুকে খবর দিচ্ছি। লোকটি সামনে থেকে বিদায় নিতেই আমি এবার বাড়ির ভিতরে চোখ বুলালাম। এক ঝলক দেখেই বিস্ময় চরমে উঠল। অনিমেষ এভাবে থাকে কি করে? ঘরে বোধহয় বেশ কয়েকদিন ঝাঁট পড়েনি। ক্ষয়ে বিবর্ণ হয়ে যাওয়া মেঝের ওপর ধুলোর একটা পাতলা আস্তরণ জমেছে, আর যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা দলা পাকানো কাগজের টুকরো। অত্যন্ত রুচিহীনভাবে ঘরের মাঝ বরাবর একটা প্লাস্টিকের টেবিল দণ্ডায়মান, যেটার ওপর আবার রাজ্যের হাবিজাবি জিনিসপত্র ডাই করে বোঝাই করা রয়েছে। আদ্যিকালের রংচটা নোনা ধরা দেওয়াল আর মেঝের রেড সিমেন্টের সঙ্গে বাড়ির অবস্থা দেখে গৃহস্বামীর আর্থিক অসাচ্ছল্যতার অনুমান আমি ততক্ষণে করে ফেলেছি। বেশি কিছু চিন্তাভাবনা করার আগেই সিঁড়ি দিয়ে যে লোকটি নেমে এসে আমার দিকে ভূতগ্রস্তের মতো চেয়ে থমকে দাঁড়িয়েছে তাকে দেখে আমিও যেন শিউরে উঠলাম। ভাঙা চোরা শীর্ণ মুখে, না কামানো কাঁচা পাকা দাড়ি, মাথায় উস্কো খুস্কো চুল আর গায়ে ময়লা পাজামা পাঞ্জাবি পরা এই লোকটি যে আমার এক সময়ের দাপুটে বন্ধু অনিমেষ, সেই উপলব্ধিটা আমাকে মোটেই স্বস্তি দিল না। অনিমেষ বিস্মিত কণ্ঠে বলল, সৌভিক, তুই? আমি তো বিশ্বাসই করতে পারছি না। কিন্তু তুই নিজেরে কি দশা করেছিস? এত বছর পর তুই এখানে, যাকে দেশে ফিরলি কবে? এলাম ওই তোর আর বৌদির সঙ্গে দেখা করতে। তা ওনাকে তো দেখছি না, উনি কোথায় গেলেন? অনিমেষ আর অন্য লোকটি অদ্ভুতভাবে একে অপরের দিকে তাকালো। এক মুহূর্তের বিরতির পর অনিমেষ ভারী স্বরে বলল, আসতে একটু দেরি করে ফেললি যে সৌভিক, পুরো 12 ঘন্টা লেট। কাবেরী আজ সকালে 9টায় মারা গেছে। একটু আগে ওকে দাহ করে শ্মশান থেকে ফিরলাম।
কড়িকাঠ থেকে ঝুলন্ত ভীমের গদার মতো ফ্যানটা ঘটাং ঘটাং শব্দ করে ঘুরছিল। তাতে ঘরের মধ্যে হাওয়া যতটা হচ্ছিল তার তুলনায় বিরক্তিকর আওয়াজই বোধহয় হচ্ছিল বেশি। অনিমেষ আমাকে বসিয়ে কোনো একটা দরকারি কাজে বেরিয়েছে। ওদিকে বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। একটু আগে বাজ পড়ার শব্দ পেয়েছি, সঙ্গে প্রবল বৃষ্টিপাত। খোলা জানলা দিয়ে বৃষ্টির ছাঁট ঢুকে ঘরের মেঝেটা ভিজিয়ে দিচ্ছিল। ঘরের মধ্যে এই বিষণ্ণ পরিবেশ কেমন যেন অস্বস্তিকর। সময় যেন এই বাড়ির চৌহদ্দির মধ্যে এসে থমকে দাঁড়িয়েছে। 60-এর দশকে মধ্যবিত্ত বাঙালি বাড়ির স্টাইলটা বোধহয় এমন ধারাই কিছু হতো, কিন্তু আজকের যুগে বড্ড বেমানান। মনের মধ্যে একটা আফসোস বোধ হচ্ছিল যে আমি কলকাতায় এসেছি প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। আগে জানা থাকলে হয়তো অনিমেষকে কোনোভাবে সাহায্য করতে পারতাম। কাঠের দরজা ঠেলে অনিমেষ আর ওর শালা ঘরে ঢুকতে আমার চিন্তার জাল ছিন্ন হয়ে গেল। অবাক হয়ে দেখলাম অনিমের সঙ্গে একটা কুকুর ধরে নিয়ে এসছে। রাস্তার নেড়ি কুকুর। কুকুর আর মানুষ দুজন একেবারে কাক ভেজা হয়ে পড়েছে। অনিমেষ আমার দিকে চেয়ে সাফাই দেওয়ার মতো করে বলল, যা দুর্যোগ, বাপ রে বাপ। কুকুরটা এর মধ্যে প্রবল এক ঝটকায় গায়ের জল ঝেড়ে সাফ করে ফেলেছে, আর সেই জলের ঝাপটা সোজা আমার গায়ে মুখে ছিটকে এসে আমায় ভিজিয়ে দিতেই অনিমেষ হাহা করে উঠল। আরে করিস কি হতভাগা, উনি কত বড় মানুষ জানিস? সুব্রত, এটাকে গামছা দিয়ে মুছে একটু ভদ্র সভ্য করো দেখি। আর ও ঘরে চেন বকলস সব রাখা আছে, জানলার রডের সঙ্গে বেঁধে দাও। অনিমেষের প্রথম কথাটার মধ্যে যেন একটা খোঁচার আভাস পেলাম। গায়ে না মেখেই বললাম, এইটাকে কোত্থেকে ধরে নিয়ে এলি? ভালো না বল? বেটাকে এই ছোট্টটি নিয়ে এসেছিলাম, বুঝলি? এখন কত বড় হয়ে গেছে দেখ। বেটা ছেলে মাঝে মধ্যে এদিক ওদিক পালিয়ে যায়, তখন আবার ধরে নিয়ে আসতে হয়। আমি বোকার মতো চেয়ে রয়েছি দেখে অনিমেষ বলল, তুই একটু বস, আমি ভেজা কাপড়টা পাল্টে আসি। অনিমেষ গায়ের ভেজা পাঞ্জাবি পাল্টে ফতুয়া পাজামা পরে এলো। মাথার আধ ভেজা পরিপাটি করে টেনে আঁচড়ানো চুলের শাড়ি দেখে মনে হচ্ছিল যেন সবে স্নান করে এসেছে। সিগারেটের প্যাকেট এগিয়ে দিয়ে বলল, সস্তার ব্র্যান্ড, চলবে তো? একটা তুলে নিয়ে ঠোঁটের ফাঁকে গুঁজে জিজ্ঞেস করলাম, ওনার কি হয়েছিল? অনিমেষ ততক্ষণই সিগারেট ধরিয়ে ফেলেছে। ধোঁয়ার একটা রিং ছেড়ে বলল, লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার। 7 বছর ধরে চোখের সামনে একটু একটু করে ক্ষয়ে যাচ্ছিল, শেষে আজকে যা হবার হয়ে গেল। অনিমেষের কথায় ছেদ পড়ল। ঘরের ভিতর থেকে নেড়ি কুকুরটা বেজায় চিৎকার শুরু করেছে। সেদিকে মুখ করে অনিমেষ কড়া ধমক দিল, চুপ কর বলছি রাস্কেল। কুকুরটা কি বুঝলো কে জানে, কিন্তু চিৎকারটা তক্ষুনি থেমে গেল। এদিকে বৃষ্টির বেগ খানি কমেছে। জানলার দিকে চেয়ে অনিমেষ বলল, বৃষ্টি বাদলার রাত সৌভিক, এরপর কিন্তু বাস ট্যাক্সি কিছুই পাবি না। অসুবিধা নেই তো, সঙ্গে গাড়ি আছে। ও, বাইরে যে বড় লাল গাড়িটা দাঁড়িয়ে আছে, ওটা তোর বুঝি? না, মানে ঠিক আমার নয়, আমার ছোট ভাই সুমিতের। আমাকে ব্যবহার করতে দিয়েছে। বেশ, তবে তুই বসতে পারিস, কিন্তু 12টা পর্যন্ত। হ্যাঁ। ঘরের মধ্যে এবার অনিমেষের শ্যালক সুব্রত হাজির হয়েছে। অনিমেষের উদ্দেশ্যে বলল, কুকুরটার মনে হয় খিদে পেয়েছে। ফ্রিজে দুধ আছে, 1 বাটি দিতে পারো, তবে শুধু দুধই দেবে, অন্য কিছু নয়। পেট ভরে খেয়ে যদি ঘুমিয়ে পড়ে তবে কোনো কাজই দেবে না। অনিমেষ এবার আমার উদ্দেশ্যে বলল, তারপর বল, তুই তো সেল কানাডায় চাকরি করিস, বিয়ে থাও করিসনি। ফেসবুকে তোর পোস্ট আমি দেখেছি। তুই ফেসবুকে আছিস নাকি? কই, কখনো তো দেখিনি। তেমন কিছু না, ওই একটু আধটু। বেশ, তো আমার ব্যাপারে তো জানিস দেখছি, কিন্তু তুই এত বছর কি করলি সেটা বললি না তো।
আমার কাহিনী তোর শুনতে ভালো লাগবে না রে। আরে সে তোর কাহিনী যাই হোক, আমি শুনতে চাই, তুই বল। যে বছর পড়াশোনা ছাড়লাম সেখান থেকে শুরু করছি। বাবার আকস্মিক মৃত্যুতে ক্ষতি যাওয়া হবার তা তো হয়েই ছিল, কিন্তু কিছুদিনের মধ্যে যেটা জানতে পারলাম তা আরো সাংঘাতিক। আমার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বাবা এক জায়গা থেকে চড়া সুদে টাকা ধার করেছিলেন, বন্ধক রেখেছিলেন এই বসত বাড়িটা। এরপর আর কি, কয়েক বছর সিভিল নিয়ে পড়াশোনা করেছিলাম, তাই স্থানীয় একজন প্রমোটারের কাছে অল্প মাইনের একটা কাজ জুটেই গেল। কাবেরীর সঙ্গে দেখা হওয়াটাও আকস্মিক। এই মাইনের ভরসায় বিয়ের দুঃসাহস, কিন্তু তাও করে ফেললাম। এরপর মা মারা গেলেন, কাবেরীর ক্যান্সার ধরা পড়ল। ঘটি বাটি বিক্রি করে আজ আমি নিঃস্ব। আর এত কিছুর পর কাবেরীও আমার জীবন থেকে চলে গেল। আর হ্যাঁ, এই বাড়িটাও গেছে। ওই কিছুদিনের মধ্যেই পাওনাদারেরা এটার দখল নিয়ে নেবে। ব্যাস এইটুকুই। এতটা বলার পর অনিমেষ থামল। এক মুহূর্তের জন্য আমারও কথা বন্ধ হয়ে গিয়েছিল। সামলে উঠে বললাম, এত কিছু ঘটে গেল, তুই একবার আমার সঙ্গে যোগাযোগ করলি না? অনিমেষের মুখে একটা তিক্ত হাসির রেখা ফুটে উঠল। বিদ্রুপের স্বরে সে বলল, কি করতিস তবে? আমার দেনা চুকিয়ে দিতিস, কাবেরীর চিকিৎসার ব্যবস্থা করে দিতিস। না মানে, পাশে দাঁড়াবার অন্তত চেষ্টা তো করতাম। তোর মনে পড়ে সৌভিক কলেজের ইউনিয়নে সেই ঝামেলাটা? ওই কয়েকটা ছেলে তোকে লাঠি হাতে মারতে এসেছিল, আমি মাঝখানে দাঁড়িয়ে ডান্ডার বাড়িটা নিজের মাথায় খেয়েছিলাম। এই এই এখানে 4টে সেলাই পড়েছিল, ঠিক এইখানে। অনিমেষ নিজের কপালে ইঙ্গিত করল। হ্যাঁ, মনে আছে। আর একবার তোর বাইক চালানোর শখ হয়েছিল, আমার বাইকে তোকে শেখাচ্ছিলাম। বাইক কন্ট্রোল করতে না পেরে তুই রাস্তার ধারে বসে থাকা একজন ভিখিরির হাত ভেঙে দিয়েছিলিস। তোর পুরো দোষ নিজের ঘাড়ে নিয়ে রাত ভর পুলিশের লকআপে আমি ছিলাম। মনে আছে সৌভিক? সব মনে আছে অনিমেষ, আমি কিছুই ভুলিনি। বেশ, যখন আমার বাবা মারা গেলেন তখন তোদের এই মহানুভবতা কোথায় ছিল? তোরা তো বড় লোক মানুষ, পারতিস না তখন আমার পাশে এসে দাঁড়াতে? লজ্জায় অপমানে মাথা নিচু হয়ে গেছিল। অনিমেষ ওর জায়গায় দাঁড়িয়ে যা বলছে সেটা হয়তো ঠিক, কিন্তু নিজেদের পরিস্থিতি শুধু আমরা নিজেরাই জানি। আমার বাবা প্রচুর রোজগার করতেন ঠিকই, কিন্তু তার বেশিরভাগটাই চলে যেত তার হাই ক্লাস লাইফস্টাইল মেনটেন করতে। সঞ্চয় বলতে কিছুই ছিল না। অন্তত একটা ব্যাপারে অনিমেষের সঙ্গে আমার দারুণ মিল আছে। খরচ সামলাতে ভবানীপুরের বসত বাড়িটা বন্ধক রাখতে বাধ্য হয়েছিলেন বাবা, যেটা আমি আর ছোট ভাই সুমিত দুজনে মিলে কয়েক বছর আগে ছাড়িয়েছি। সব কথা অবশ্য অনিমেষকে বলে লাভ নেই। শোনার মতো মানসিক অবস্থাতেও আছে কিনা আমার সন্দেহ হচ্ছিল। কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বললাম, সেদিন হয়তো পারিনি, কিন্তু তাই বলে আজকেও পারবো না এমন তো কিছু নয়। তোর বাড়ির ওপর কত টাকার দেনা রয়েছে? এমন সময় বললি সৌভিক, যখন টাকা পয়সার প্রয়োজন আমার ফুরিয়েছে। এখন যেটা চাই সেটা শুধু সাহস আর জেদ। অনিমেষের কথার মাথা মুন্ডু কিছু বুঝতে পারছিলাম না। এর মধ্যেও শালা সুব্রত সামনে এসে দাঁড়িয়েছে। ইতস্তত করে বলল, অনিমেষ দা, ডিজেল, শাবল, পেরেক সব পাশের ঘরে রেখে দিয়েছি, আপনি একটু মিলিয়ে নিন। অনিমেষ আমার উদ্দেশ্যে বলল, তুই একটু বস সৌভিক, আমি এক্ষুনি আসছি। অনিমেষ সামনে থেকে সরে যেতেই সুব্রত আমার দিকে চেয়ে কেমন যেন উসখুস করে উঠল। মনে হলো সে যেন কিছু বলতে চাইছে। আপনি কিছু বলবেন?
জামাইবাবুর মাথা খারাপ হয়ে গেছে। আমার ভয় হচ্ছে আজ রাতে উনি একটা কিছু করবেন, মানে নিজের কোনো ক্ষতি করে বসতে পারেন। আমার কথা উনি কানেই তুলছেন না। আপনি দয়া করে একটু বুঝিয়ে বলুন। আর যাই হোক, আজ রাতে ওনাকেই বাড়িতে থাকতে দেবেন না প্লিজ। আজ রাতে ওনাকেই বাড়িতে থাকতে। পাশের ঘর থেকে অনিমেষের গলা ভেসে এলো, আসছি। আমি আপনাকে এইসব বলেছি জামাইবাবু যেন জানতে না পারে, প্লিজ। সুব্রত দ্রুত পায়ে ভেতরে চলে গেল। ব্যাপারটা তো গোলমেলে। সুব্রত কিসের ইঙ্গিত করে গেল? আশাইস্তক দেখছি অনিমেষ আমাকে নানাভাবে তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করছে। অবশ্য আজকের দিনে ওর মানসিক অবস্থা বিবেচনা করে সেটাকে উপেক্ষা করা যেতেই পারে, কিন্তু হাসি খুশি প্রাণোচ্ছল অনিমেষকে আমি এর আগে কখনো এমন রূঢ় ব্যবহার করতে দেখিনি। অতীতে অনিমেষ আমার বিপদে নিজের জীবনের ঝুঁকি নিতে পিছপা হয়নি। আজ সময় এসেছে দেনা চোকাবার। আমি এতক্ষণে মনস্থির করে ফেলেছি। অনিমেষ ঘড়ির দিকে তাকিয়ে তাড়াহুড়ো লাগিয়ে দিল। সৌভিক, রাত হয়েছে, এবার তোর বাড়ি যাওয়া দরকার। আমি ভাবছি আজকের রাতটা তোর সঙ্গেই কাটাবো, তোর বাড়িতে। মানে বাড়িতে আমার জন্য কেউ অপেক্ষা করে তো বসে নেই। ভাই আছে, ওকে ফোনে জানিয়ে দিলেই চলবে। কিন্তু তুই এখানে থেকে কি করবি? একদিন প্রয়োজনের সময় তোর পাশে দাঁড়াতে পারিনি, তা ঠিক, সে আফসোস আমার থাকবে। কিন্তু আজ এই শোকের মুহূর্তে আমাকে সঙ্গে থাকতে দে ভাই, প্লিজ। বেশ, তুই থাকতে পারিস, তবে সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নে। আজ রাতে এই বাড়ির মধ্যে সাংঘাতিক কিছু ঘটে যেতে পারে। আমি তোকে গ্যারান্টি দিচ্ছি। ভয় যে কাকে বলে তুই জানিস না সৌভিক। এমন ভয় যা তোর শিরার মধ্যে রক্ত জমিয়ে বরফ করে দিতে পারে, তোর হৃৎপিণ্ডের গতিকে স্তব্ধ করে তোকে সারা জীবনের মতো পঙ্গু করে দিতে পারে। আমার মৃত্যু হতে পারে, আবার হয়তো কিছু নাও হতে পারে। তুই কি সুপার ন্যাচারাল কিছুর কথা বলছিস? অনিমেষ সম্মতিসূচক মাথা নাড়ল দেখে বললাম, স্ত্রীকে হারাবার শোকে তোর মন দুর্বল হয়ে পড়েছে, তাই আজগুবি এসব কথা ভাবছিস। বাস্তবে দেখবি এসব জিনিস কিছুই ঘটবে না। বেশ, তাই সই। তবে আমার শর্তটা একবার শুনে নে। এ বাড়ির দরজা দুটো, একটা সদর দরজা, বাইরে গ্রিলের গেট, আর পিছনে একটা দরজা। এই দুটোতেই বাইরে থেকে তালা ঝুলিয়ে সুব্রত চলে যাবে। কাল সকাল 6টায় তালা দুটো ফের খোলা হবে। মাঝের সময়টা যা কিছু ঘটুক না কেন, তালা কিন্তু খুলছে না। আমার যে মোবাইল ফোনটা আছে সেটাও সুব্রত সঙ্গে নিয়ে যাবে, যাতে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পাশে ওই যে 3তলা বাড়িটা দেখছিস, ওটার মালিক 75 বছরের বিমল দাস। সন্ধ্যের পর থেকে বুড়ো আফিম খেয়ে বেহুঁশ হয়ে পড়ে থাকে। বুড়ো ছেলে আপাতত অফিসের কাজে বাইরে গেছে। অন্য পাশে রয়েছে ওই শিবরামপুর ক্লাব। ক্লাবের মেম্বাররা রাত 10টার পর ক্লাব ঘরে কেউ থাকে না। তাছাড়া রাতটা দুর্যোগের, বাইরে থেকে সাহায্য পাওয়ার আশা না করাই ভালো। এমন সব বন্দোবস্তের কারণ? রাত যত বাড়বে সবই বুঝতে পারবি। তবে আমি কিন্তু আবার বলছি সৌভিক, তোর এসব ব্যাপারের মধ্যে পড়ার দরকার নেই। পরে আফসোস করার থেকে আগে ভাগে সতর্ক হওয়া ভালো। উত্তর দেওয়া নিষ্প্রয়োজন। আমার মুখের ভাষা পড়ে নিয়ে অনিমেষ বলল, বেশ, তাহলে নিজের মোবাইল ফোনটা তুই এখনই সুব্রতকে হ্যান্ড ওভার করার, তোর ড্রাইভারকে বলে দেই তল্লাট ছেড়ে বেরিয়ে যেতে। কাল সকাল 6টার আগে ও যেন এখানে ফেরত না আসে। অনিমেষের পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা হলো। তারও গাড়ি নিয়ে ভবানীপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। সুব্রত আজ রাতের মতো বিদায় নিয়েছে। তবে গেটে তালা ঝোলাবার আগে আমার দিকে চেয়ে যে চোরা চাহনিটা নিক্ষেপ করেছিল, তার মানে পড়ে নিতে অসুবিধা হয়নি। শোকে দুঃখে অনিমেষের মস্তিষ্কের ব্যালেন্সটা যে নষ্ট হয়ে গেছে
সেটা মোটামুটি আন্দাজ করে ফেলেছি। আজকের রাতটা চালিয়ে দিতে পারলে কাল থেকেও সুব্রতর সঙ্গে গিয়ে থাকবে কথা দিয়েছে। এককালের ঘনিষ্ঠ বন্ধুর জন্য এইটুকু তো আমি করতেই পারি। অনিমেষ কিচেনে গেল কফি বানিয়ে আনতে। ওদিকে নেড়ি কুকুরটা প্রচন্ড চিৎকার করতে শুরু করেছে। অতিষ্ঠ হয়ে বললাম, আরে ওটাকে ছেড়ে দিচ্ছিস না কেন? বেঁধে রাখলে তো আরো চেঁচাবে। অনিমেষ তোয়ালেতে হাত মুছতে মুছতে বেরিয়ে এসে কুকুরের গলার স্ট্র্যাপটা খুলে দিতেই সে তীরের মতো ছুটে পরপর দুটো চক্কর দিয়ে জিভ বের করে হাঁপাতে শুরু করল। বৃষ্টির বেগটা আবার বেড়েছে। খোলা জানলা দিয়ে জলের ছিটে ভিতরে আসছিল। জানলার সামনে গিয়ে দেখলাম আকাশ ভেঙে হাজারের সংখ্যায় জলের ফোঁটাগুলি কেমন যেন একটা অদ্ভুত ধোঁয়াটে পর্দার সৃষ্টি করেছে। গলির মুখে কদম গাছের ডালগুলো হাওয়ার চাপে একেবারে হেলে পড়ছিল। পর মুহূর্তে হাওয়া সরে যেতেই ঝাঁকড়া ডালগুলো আবার লাফিয়ে উঠল। কফি হাতে অনিমেষ এসে হাজির হয়ে বলল, ওখানে দাঁড়ালে ভিজে যাবি সৌভিক। জানলা থেকে সরে এসে চেয়ারে বসে কফির কাপ তুলে নিলাম। মাথার চুলগুলো অবশ্য জলের ঝাপটায় ভিজে গেছিল। অনিমেষ হাতে তোয়ালে ধরিয়ে জানলা বন্ধ করতে চলে গেল। কফির পেয়ালায় চুমুক দিয়ে বললাম, এবার বলতো তোর এত আয়োজন কিসের জন্য? অনিমেষ নিজের প্লেট থেকে একটা বিস্কিট কুকুরটার সামনে ফেলে দিয়ে বলল, বলছি, তার আগে তুই বলবি তুই ভাগ্যে বিশ্বাস করিস? ভাগ্যে না, কর্মে বিশ্বাস করি। অনিমেষ বিড়বিড় করে কিছু স্বগতোক্তি করল, তারপর বলল, আচ্ছা, এই যে কেউ জীবনে প্রচুর সাফল্য পায় আর কেউ চূড়ান্ত ব্যর্থ, তোর কি মনে হয় এর পিছনে কারণটা কি হতে পারে? কারণ কি আবার? সবাই জানে যে পরিশ্রম করবে, লক্ষ্যে যে অবিচল, সে সাফল্য পাবে। নিয়তি, দুর্ভাগ্য, দৈব প্রতিবন্ধকতা, এগুলো কি অর্থহীন? নিজের অকর্মণ্যতাকে ঢাকার জন্য কিছু বেকার লোক এসব ভারী ভারী শব্দের জন্ম দিয়েছে। বদলে যাওয়ার সময় আর কালচক্রের প্রভাব বড় সাংঘাতিক জিনিস সৌভিক। কখন যে কাকে আকর্ষণ করে অন্ধকার সুড়ঙ্গে টেনে নিয়ে যাবে, যে সুড়ঙ্গে শুধু ঢোকা যায়, যেখান থেকে বেরোনো যায় না। অনিমেষ এবার খানিক সামলে বলল, ঘড়িতে 11:40 বাজে, 12টা বাজতে আরো 20 মিনিট বাকি। এর মধ্যে আমার গল্পটা শেষ করতে হবে। শুনে তুই নিজেই বিচার কর, আমাকে কোন ক্যাটেগরিতে ফেলবি। মোটামুটি ব্যাপারটা শুরু হয়েছে 20 বছর আগে। আমরা বেহালার ভাড়া বাড়িতে থাকতাম। বাবার রঙের ব্যবসাটা ভালোই চলছিল। একদিন উনি এই বাড়িটার খোঁজ পান। প্রায় জলের দরেই পাওয়া গিয়েছিল, আর আমরা ভাড়া বাড়ি ছেড়ে এখানে চলে এলাম। কয়েকদিন পর থেকেই সমস্যা শুরু হলো। বাবার শরীর ভাঙতে আরম্ভ করলো, কিডনির অসুখ আর কি। কাজের ব্যাপারে বাবা বাড়িতে কিছুই বলতেন না, তাই আমরাও জানতে পারিনি যে ওর ব্যবসার টালমাটাল অবস্থা চলছে। আমি তখন ভুবনেশ্বরে ইঞ্জিনিয়ারিং করছি। একদিন ডায়ালাসিস করতে গিয়ে বাবা জ্ঞান হারালেন। সকালের দিকে কয়েক মিনিটের জন্য জ্ঞান ফিরেছিল। মাকে শুধু এইটুকু বলে যেতে পেরেছিলেন, বিপদ আসছে, সাবধান। ধীরে ধীরে বাবার দেনার ব্যাপারটাও সামনে চলে এলো। পড়াশোনার পাঠ চুকিয়ে কাজে ঢুকে গেলাম। এখানে একটা কথা বলে রাখি, যেদিন বাবা মারা গেলেন সেদিন রাতে ঘুমের মধ্যে মা চিৎকার করে উঠেছিলেন,
একটা মেয়ে নাকি মাকে ডেকে কোন একটা অন্ধকার জায়গায় নিয়ে গেছিল। এরপর 2 বছর কেটে গেল। আমি তখন চাকরির সঙ্গে সঙ্গে ফ্রিল্যান্সিং এর কাজও করছি। আয় মন্দ হচ্ছিল না, তবে খরচের বহরও পাল্লা দিয়ে বাড়ছিল। মাকেও ততদিনে জটিল নার্ভের রোগে ধরেছে। হার্টের প্রবলেম তো আগে থেকেই ছিল। মায়ের চিকিৎসা, সংসার খরচ বাদ দিয়ে বাবার দেনাও ততদিনে আমি চুকোতে শুরু করেছি। একদিন হঠাৎ কাবেরীর সঙ্গে আলাপ হয়ে গেল। দুজনের একে অপরকে পছন্দ হয়ে গেল। মা তো ভীষণ খুশি হয়ে পড়লেন। ওর বাড়িতেও আপত্তি ছিল না। কোনো রকমে বিয়েটা হয়ে গেল আর কি। এরপর মায়ের শরীর দ্রুত ভাঙতে শুরু করলো। একদিন জরুরি ফোন পেয়ে বাড়ি এসে মাকে হাসপাতালে ভর্তি করে এলাম। না, মা আর ফিরলেন না। মৃত্যুশয্যায় কিছু একটা বলার চেষ্টা করেছিলেন, বলতে পারেননি। মাকে দাহ করে সে রাতে এই ঘরেই মাদুর পেতে শুয়েছিলাম। ঘুম আসছিল না। হঠাৎ পাশে শুয়ে থাকা কাবেরী ভয়ে চিৎকার করে উঠল। ক্লান্তিতে কাবেরীর চোখ যে কখন বুজে এসেছিল নিজেই টের পায়নি। সেদিন ভয় জড়ানো স্বরে কাবেরী যা বলেছিল, কয়েক বছর আগে মায়ের বয়ানের সঙ্গে তার অদ্ভুত মিল খুঁজে পেলাম। সেই একই রকম দেখতে একটা মেয়ে কাবেরীকে ডেকে বাড়ির কোথাও নিয়ে গেছিল। পরের লিঙ্কটা অবশ্য মিসিং। কাবেরী আর কিছু মনে করতে পারেনি। তারপরেই ওনার ক্যান্সার ধরা পড়লো, তাই তো? একদম তাই। প্যাটার্নটা লক্ষ্য করে দেখ সৌভিক। প্রথমে বাবা, তারপরে মা, এরপর কাবেরী। সবাই একের পর এক শিকার হয়েছে। শরীরের রস, রক্ত, জীবনী শক্তি চুষে তিলে তিলে ছিবড়ে করে শেষ করে দিয়েছে। শেষ করে দিয়েছে মানে? কার কথা বলছিস? কে স্বীকার করেছে? একটা শক্তিশালী নেগেটিভ এনার্জি। প্যারাসাইটও বলতে পারিস। এ বাড়ির চৌহদ্দিতে সে অবৈধভাবে আস্তানা গেড়েছে। তো তোর প্ল্যানটা কি? আজকের রাতটা প্রতিশোধের রাত সৌভিক। যে মুরব্বী হোক না কেন, তাকে বুঝিয়ে দিতে হবে এ বাড়িতে তার জায়গা নেই। কাবেরীর পর নেক্সট টার্গেট এবার আমি। আজ রাতে ওই এনার্জি আমাকে ওর গুপ্ত স্থানে নিয়ে যাবেই, ঠিক যেমনটা মাকে নিয়ে গেছিল, কাবেরীকে নিয়ে গেছিল। আমি নিজের মনকে এমনভাবে প্রস্তুত করেছি জায়গাটা আইডেন্টিফাই করতে ভুল করব না। আর তারপর ইট উইল বি মাই টার্ন। তো মোবাইল ফোন বিদায় করা, দরজা বাইরে থেকে তালা দেওয়া, এসবের উদ্দেশ্য কি জানতে পারি? আরে আজ রাতে নেগেটিভ ফোর্সটাকে ফুল স্পেস দেওয়া দরকার, না হলে জমবে কেন? ওই ডিজেল, পেরেক এসব ওই কাজের জন্য? হ্যাঁ, ঠিক তাই। এই ধরনের এনার্জি কোনো একটা বিশেষ অবজেক্টকে কেন্দ্র করে ফাংশন করে। ডিজেল ঢেলে সেটা পুড়িয়ে সন্ধিস্থলে ঘোড়ার খুঁড়ে তৈরি পেরেক পুঁতে দিলে ওই শক্তির পঞ্চত্ব প্রাপ্তি ঘটতে বাধ্য। আর তাতেই সব প্রবলেম সলভ হয়ে যাবে। অনিমেষ আমার কথার উত্তর না দিয়ে বলল, 12টা বেজে গেছে সৌভিক। আজকের রাতটা যে ভাইটাল তুই সেটা বুঝতেই পারছিস। আমি ঘুমোতে হবে এখন আমাকে। আমি এখন ঘুমোতে যাব। এমনিতে হয়তো ঘুম আসবে না, তাই কড়া ডোজের 2টো ঘুমের বড়ির ব্যবস্থা করিয়ে রেখেছি আমি। ঘড়িতে 2 ঘন্টা পরের অ্যালার্ম সেট করা রয়েছে। ততক্ষণ তুই কি করবি? তুই একটু এখানে বসে সময় কাটিয়ে দে, কেমন? তোকে সঙ্গ দেবার জন্য কালু তো রইলি। কালু, কালু ওকে দেখিস। শোনে সৌভিক, তুই আমি ঘুমোতে যাচ্ছি। ঘুমোতে হবে। অনিমেষ পাশের ঘরে গিয়ে ভেতর থেকে দরজায় খিল দিল। আমার আর এখন বিশেষ কিছু করার নেই। কালু কুকুরটা পিছনের পায়ের থাবা দিয়ে ঘ্যাস ঘ্যাস করে গা চুলকাচ্ছিল। ওকে আদর করে ডাকলাম, কালু, কালু, এদিকে আয়। কালু নিজের নামটা যদিও চিনতে পেরেছে, তবু আমার ডাকে সাড়া দেবার ব্যাপার নিয়ে বিশেষ উৎসাহ প্রকাশ করল না। একটা ফাঁকা নিস্তব্ধ বাড়ির গুমোট পরিবেশের মধ্যে একা বসে সময় কাটানোর থেকে দুঃসাধ্য ব্যাপার বোধহয় আর কিছু হতে পারে না। ফোনটা তো আগেই হাতছাড়া হয়েছে।
ঘরে একটা টিভি বা রেডিও কিছুই চোখে পড়ল না। আমার কোটের পকেটে মিনি নোটবুক রাখাই থাকে। ভাবলাম শুধু শুধু বসে না থেকে সময়ের হিসেব রাখা যাক। রাত 12:20। অনিমেষ এতক্ষণে বোধহয় ঘুমিয়ে পড়েছে। পাশের ঘর থেকে কোনো রকম সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। ঘরের বাইরে থেকে বৃষ্টির ঝমঝম শব্দ ভেসে আসছিল। ঝড়ের দাপট আরো খানিকটা বেড়েছে, যার ফলে বন্ধ জানলাগুলো মাঝে মধ্যেই বিশ্রী ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ করে কেঁপে উঠছে। কালু কুকুরটা আজ শোয়া হয়ে ঝিমোচ্ছিল। হঠাৎ কান খাড়া করে উঠে বসল। কয়েক মুহূর্ত তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থেকে তীরের মতো ছুটে সিঁড়ি দিয়ে দোতলার দিকে চলে গেল। তারপর অন্ধকারের মধ্যে কোথায় যেন সিঁধিয়ে অদৃশ্য হয়ে গেল। দারুণ ব্যাপার। এতক্ষণ তাও যা হোক একটা সঙ্গী ছিল। কুকুরটা নিশ্চয়ই বেড়াল জাতীয় কিছুর গায়ের গন্ধ পেয়েছে। এখন আর কিছু করার নেই, তাই ঘরের মধ্যে পায়চারি শুরু করলাম। 12:50। বেশ কিছুক্ষণ পায়চারি করার পর ক্লান্ত হয়ে ফের চেয়ারে বসে পড়লাম। সারাদিন হই হুল্লোড় করে এই মধ্যরাতে আমি বেজায় ক্লান্ত। অল্প স্বল্প ঘুম যে পাচ্ছে না তা নয়, কিন্তু চোখ বন্ধ করতে ঠিক ভরসা পাচ্ছি না। কোনো অজ্ঞাত কারণে আমার স্নায়ুগুলো অতিমাত্রায় সজাগ হয়ে উঠেছে। আমি সৌভিক মিত্র এমন কোনো কিছুতে বিশ্বাস করি না যাতে বিজ্ঞানশীল মোহর দেয়নি। আজ পর্যন্ত করিনি, কিন্তু এই বাড়ির বদ্ধ পরিবেশে এমন কিছু আছে যেটা আমাকে স্বস্তি পেতে দিচ্ছে না। আমার যুক্তিবাদী মস্তিষ্ক আমার এই মানসিক দুর্বলতার যেন ব্যঙ্গ করে উঠল। নিজের কাছেই নিজে আমি যেন লজ্জিত হয়ে পড়লাম। বৃষ্টির বেগটা মনে হচ্ছে এবার যেন একটু কমল। জানলার পাল্লাগুলোর ছটফটানি শান্ত হয়েছে। জল পড়ার শব্দ ছাপিয়ে ব্যাঙের উৎকট কোরাস শুরু হয়েছে। এক ধরনের ছলাৎ ছলাৎ শব্দ কিছুক্ষণ ধরেই পাচ্ছিলাম। শব্দটা জল পড়ার, তবে বৃষ্টির নয়। অনেকটা মাগে বা বালতিতে করে জল ঢালার মতো শব্দটা আসছে ভিতরের ঘর থেকে। বিষয়টা একটু খতিয়ে দেখতে হচ্ছে। রাত 1:30। মাথা ঝিমঝিম করছে। বিপদের গন্ধ পাচ্ছি। এই বাড়ির ভিতরে যে কি সব ঘটছে, যুক্তি বুদ্ধি দিয়ে সেসবের হিসেব আমি মেলাতে পারছি না। অনিমেষ কি কোনো শয়তানি প্যাঁচ কষছে? কিন্তু আমাকে ফাঁসিয়েও লাভ কিসের? প্রথম থেকে শুরু করছি। জলের আওয়াজটা বেশ প্রকটভাবেই পাওয়া যাচ্ছিল। হলঘরের ডান দিক বেঁকে সরু প্যাসেজের মধ্যে এ বাড়ির বাথরুম। আওয়াজটা সেখান থেকেই আসছিল। গিয়ে দেখি বাথরুমের চৌকাঠ উপচে জলের স্রোত প্যাসেজের মেঝে ভিজিয়ে দিতে সবে মাত্র শুরু করেছে। নির্ঘাত ঝড়ের তাণ্ডবে জলের পাইপ ফেটেছে ভেবে দ্রুত পায়ে ছুটে গিয়ে বাথরুমের দরজায় ঠেলা দিলাম। দরজা সশব্দে খুলে গেল। আমার হতভম্ব চোখের সামনে এবার যে দৃশ্য দেখলাম
তা যেমন রহস্যময় তেমনি অদ্ভুত। না, পাইপ ফাটেনি, কিন্তু অদৃশ্য কোনো হাত বাথরুমের বেসিন, শাওয়ার এবং সমস্ত কল খুলে দিয়েছে। আর সেই জলের অবিশ্রান্ত ধারায় বাথরুমের মেঝে থই থই করছে। লম্বা হলঘরটায় আমি শুরু থেকেই বসে আছি। বাথরুমটা রয়েছে তার এক প্রান্তে। এখানে কেউ ঢুকলে অথবা বেরোলে আমার চোখ এড়িয়ে যাওয়া অসম্ভব। হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে বাথরুমে ঢুকে এক এক করে কলগুলো বন্ধ করলাম। শেষে বন্ধ করলাম বেসিনের কল। বেসিনের ওপর ধোঁয়াটে কাঁচের আয়নাটায় চোখ পড়ে যেতেই গায়ের সবকটা লোম একসঙ্গে খাড়া হয়ে উঠল। আয়নায় যার প্রতিবিম্ব আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সে একজন অর্ধনগ্ন মাঝবয়সী নারী। তার পরনে ব্লাউজ আর সায়া ছাড়া আর কিছু নেই। প্রচন্ড রাগে নারী মূর্তি তখন ফুঁসছে। তার চোখের তারায় যে হিংস্র অভিব্যক্তি ফুটে উঠেছে তা ভাষায় অবর্ণনীয়। রিফ্লেক্সে পেছনে ঘুরে চাইতে দেখলাম অবয়বটি ভোজবাজির মতো অদৃশ্য হয়ে গেল। পরপর কয়েকটা লম্বা শ্বাস নিতে নিতে মন খানিক শান্ত হল। বুঝতে পারছিলাম প্রতিকূল পরিবেশে মস্তিষ্ক হ্যালিউসিনেট করতে শুরু করেছে। কিন্তু বাথরুমের কলগুলো কে খুলল? আর যাই হোক না কেন, এটা তো মনের অলিক কল্পনা নয়। মেঝেতে জমা জলের মধ্যে আমার পায়ের গোড়ালি এখনো ডুবে রয়েছে। এই প্রশ্নের উত্তর দিতে আমার যুক্তিবাদী মনোবোধয় সম্পূর্ণরূপে অক্ষম। আমার মাইগ্রেনের পুরনো একটা সমস্যা আছে। মাঝে মধ্যেই মাথায় যন্ত্রণাটা আমাকে ব্যতিব্যস্ত করে তোলে। উৎপাতটা আজ আবার ফেরত এসেছে। দুটো আঙুল দিয়ে কপালের রগ টিপে হলঘরটায় ফেরত চলে এলাম। রাত 2:05। হলঘরে ফেরত এসে চেয়ারে গায়ে নিয়ে বসেছিলাম। মাইগ্রেনের ওষুধ আমার সঙ্গেই থাকে। একটা ট্যাবলেট জল দিয়ে গিলে নিতে মাথা ব্যথাটা একটু কমেছে, যদিও এই মুহূর্তে আমি খুব স্বস্তিতে নেই। কয়েক ঘন্টা আগে মনের মধ্যে যে সহজাত উৎসাহ আর সাহস অনুভব করছিলাম সেটাও উধাও হয়েছে। আর তার জায়গা নিয়েছে অদ্ভুত একটা অস্থিরতা। আজকের রাতটা এই বাড়িতে থেকে যাওয়ার সিদ্ধান্তটা একেবারেই অবিবেচকের কাজ হয়েছে। বিশাল হলঘরটার মাঝামাঝি কড়ি কাঠে হলুদ রঙের একটা ইলেকট্রিক বাতি ঝুলছে। ম্যাড়মেড়ে আলোয় ঘরটাকে যেন আরো বেশি রহস্যময় লাগছে। কখনো সেটার দিকে আর কখনো ঘড়ির দিকে ঘন ঘন চাইছিলাম। এই রাত যত তাড়াতাড়ি শেষ হয় ততই মঙ্গল। নিজের অজান্তেই কখন যে চোখের পাতা বুজে এসেছিল টের পাইনি। উটকো একটা শব্দে ঘুমের আমেজটা ভেঙে গেল। হাওয়াই চপ্পল পরে কেউ ততক্ষণে চটাস চটাস শব্দ করে সিঁড়ি দিয়ে ওঠানামা শুরু করেছে। আগেই বলেছি বাড়িটা খাপ ছাড়া, আর সেটাই বাঁচোয়া। কোণের একটা দেওয়ালের আড়ালে সিঁড়িটা ঢাকা পড়েছে। যে খুশি ওঠানামা করুক, আমি চোখ বুজেই থাকব। কিন্তু চোখ বুজে থাকা সম্ভব হলো না। শব্দের তীব্রতা ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো। একসময় মনে হলো আওয়াজটা যেন সোজা এসে মাথায় আঘাত করবে। এবার তাকে দেখতে পেলাম। পেছন থেকে দেখলেও লোকটিকে চিনতে আমার অসুবিধে হয়নি। সুব্রত।
আমি চিৎকার করে বললাম, সুব্রত বাবু, আপনি কখন এলেন? সুব্রত আমাকে পাত্তা না দিয়ে সিঁড়ি দিয়ে সোজা দোতলার বারান্দায় উঠে গেল। আমার ততক্ষণে রোখ চেপে গেছে। সুব্রতকে হাতে নাতে ধরে মুখ থেকে কথা বের করবই। দ্রুত পায়ে সুব্রতর পিছু নিলাম। সুব্রত ততক্ষণে দোতলার একটা ঘরে ঢুকেছে। আমার হাঁক ডাক অগ্রাহ্য করে মুখের উপর দরজা বন্ধ করে দিল। বন্ধ দরজার পাল্লায় সজোরে ধাক্কা দিলাম, কিন্তু সুব্রত বেশ কায়দা করে একটা আসবাব ঠেলতে ঠেলতে দরজার সামনে আড়াআড়ি রেখে দিল। মেঝের সঙ্গে আসবাবের ঘষ্টানোর শব্দে ওর উদ্দেশ্য পরিষ্কার বোঝা গেল। লোকটাকে শিক্ষা দিতেই হবে। সুব্রত, সুব্রত, দরজা খোলো! সুব্রত, এটা কি হচ্ছে নাকি? দরজাটা খোলো না! সুব্রত, সুব্রত, আমি কিন্তু দরজা ভেঙে ভেতরে ঢুকে যাব। দরজার পাল্লায় পর পর ধাক্কা দিতে দিতে একসময় পাল্লা সামান্য ফাঁক হয়ে গেল। একটা কাঠের তেপায়া টেবিল সামনে রেখে সুব্রত দরজাটা আটকানোর চেষ্টা করেছিল। সেটা ঠেলে সরিয়ে আমি ঘরে ঢুকলাম। ঘরের মধ্যে নিশ্ছিদ্র অন্ধকারে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। দেওয়াল হাতড়ে সুইচ বোর্ডটা খুঁজে পেলাম। আলো জ্বলল, কিন্তু শূন্য খাঁ খাঁ ঘরে শুধু গোটা কয়েক আসবাব আর চারটে দেওয়াল ছাড়া জনপ্রাণীর কোনো চিহ্ন নেই। ভয়ে আর বিস্ময়ে হতবাক হয়ে গেছিলাম। সম্বিত ফিরল অনিমেষের ডাকে। আমাকে খুঁজতে খুঁজতে অনিমেষ দোতলায় চলে এসেছে। আমাকে দেখে অবাক হয়ে বলল, তুই এখানে কি করছিস? আঙুল তুলে ঘরের ভিতরে দেখিয়ে কোনো রকমে বললাম, একটু আগে আমি সুব্রতকে দেখেছি, ঠিক ঠিক এইখানে। সুব্রত? সুব্রত এখানে কোত্থেকে আসবে? এ বাড়ির অতৃপ্ত আত্মা তোকে ট্রিক করেছে। তবু ভালো কোনো বিপদ হয়নি। তুই নিচে চল, নিচে চল, তোকে কিছু দেখাবো। অনিমেষ বাড়ির মাস্টার প্ল্যান বের করে টেবিলের ওপর মেলে ধরল। নির্দিষ্ট জায়গায় পেন্সিলের শীষ বুলিয়ে বলল, জায়গাটা দেখে নে সৌভিক। যেমনটি ভেবেছিলাম তেমনটি হয়েছে। মেয়েটি আমার স্বপ্নে এসেছিল আর বাড়ির ঠিক এই 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 জায়গায় নিয়ে গেছিল। ওখানে একটা পাতকুয়ো ছিল। এই কুয়োটা আমরা কখনো চোখে দেখিনি। হয়তো আগের মালিক ওটা বুঝিয়ে ওর উপরে প্লাস্টার করে দিয়েছিল। কিন্তু এই প্ল্যানে সাফ সাফ দেখা যাচ্ছে। যদি এদিকে হয় তাহলে দক্ষিণ এই দক্ষিণ পশ্চিমে যে ঘরটা রয়েছে, এই যে যেটাতে এখন বাজে জিনিসপত্র ভর্তি, ওটাই হবে। রাইট, ওখানকার মেঝে খুঁড়লেই যা খুঁজি মনে হয় পেয়ে যাব। আমরা এখন কাজ শুরু করবো। হ্যাঁ, যা করার আমিই করব, তোকে কিছু করতে হবে না। তুই শুধু সামনে দাঁড়িয়ে টর্চ ধরে থাকবি, আর আমি যখন বলবো ডিজেল এনে আগুন ধরিয়ে দিবি। আমার আগুন জ্বালাতে একটু অসুবিধা আছে। এই কাজটা কাল সকালে করলে হয় না? অতটা সময় কাবেরই আমায় দেবে না। মেয়াদ শেষ হতে চললো সৌভিক। তোকে ডিটেলসে বোঝাবো, সে সময় আমার নেই। অনিমেষের মাথাটা যে বিগড়েছে সেটার আর একটা প্রমাণ পাওয়া গেল। মৃতা স্ত্রীর শোক ওর ভারসাম্য নষ্ট করে দিয়েছে। ঘড়ির দিকে চেয়ে দেখলাম প্রায় 3:30 বাজে। আর ঘন্টাখানেক সময় কোনো রকমে কাটিয়ে দিতে পারলে এই পাগলা গারদ থেকে মুক্তি পাওয়া যাবে। ততক্ষণ অনিমেষের খ্যাপামো তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া অন্য কিছু করার আছে বলে তো মনে হয় না। বাড়ির পেছন দিকে স্টোর রুমে আলোর ব্যবস্থা নেই। হলঘরের বাল্বের হালকা আলো এই ঘরে যৎসামান্য প্রবেশ করেছে। তাতে একটা আলো আঁধারির পরিবেশ তৈরি হয়েছে। অনিমেষ কাজ শুরু করল।
শাবলের আঘাতে প্রথমে মেঝের প্লাস্টার ছাড়িয়ে ফেলে তারপর এলো পাথারি ঘায়ের পর ঘা মেরে এক হাত সমান একটা গর্ত খুঁড়ে ফেলল। সেই মুহূর্তে কে যেন মেয়েলি কণ্ঠে ফুঁপিয়ে কেঁদে উঠল। আমি বলেছিলাম। অনিমেষ হঠাৎ হিংস্র উল্লাসে চিৎকার করে উঠল। আমার হাতে ধরা টর্চটা ভীষণভাবে তুলে উঠল। মুঠো ভর্তি কাঁকড় বালি মুখে পুরে অনিমেষ চিবোতে শুরু করেছে। কাঁপা কাঁপা স্বরে বললাম, তুই তুই কি পুরো পাগল হয়ে গেলি? এসব কি করছিস? আমার কথায় কান না দিয়ে অনিমেষ 4 হাত পায়ে উবু হয়ে বসে গর্তের মধ্যে মুখ ঢুকিয়ে দিল, ঠিক একটা বুনো জন্তুর মতো। কি বিশ্রী ছমছমে ভুতুড়ে এখানকার পরিবেশ, তার উপর শেষ রাত্রির এই নৃশংস নাটক। রীতিমতো অসহ্য লাগছিল। মনে হচ্ছিল এভাবে চললে নার্ভগুলোর উপর দখল বেশিক্ষণের আমার থাকবে না। অনিমেষ গর্ত থেকে মুখ টেনে বের করল। ওর দাঁতের ফাঁকে একটা ছেঁড়া কাপড়ের টুকরো আটকে রয়েছে। বুনো জন্তুর মতো দাঁতের পাটি দেখিয়ে অনিমেষ হিস হিস করে বলল, কি বলেছিলে আমি পাগল? ওটা তবে কি? অনিমেষের দৃষ্টি অনুসরণ করে মেঝের দিকে তাকাতেই প্রচন্ড আতঙ্কে আমি একেবারে পাথর হয়ে গেলাম। এক মুহূর্ত আগেও ভাঙা চোরা খালি মেঝের ওপর ভোজবাজির মতো আবির্ভূত হয়েছে অদ্ভুত একটি মানুষের মূর্তি। মৃতদেহের মতো চিত হয়ে পড়ে রয়েছে ব্লাউজ আর সায়া পরা এক মহিলা। অনিমেষ গর্জন করে বলল, চোখ মেলে দেখ সৌভিক, এই হারামজাদি আমার গোটা পরিবারটাকে শেষ করেছে, আর আজ আমি একে ধুলোয় মিশিয়ে দেব। কাপড়ের টুকরোটা অনিমেষ মুখের মধ্যে ফেলে হিংস্রভাবে চিবোতে শুরু করল। যদিও শেষ রক্ষা হলো না। আমার বিস্ফারিত দু চোখের সামনে ঘরের মধ্যে এবার একটি পুরুষ মূর্তি এসে হাজির হয়েছে। এ আর কেউ নয়, অনিমেষের শালা সুব্রত। সুব্রত হাত বাড়িয়ে অনিমেষকে যেন আঁকড়ে ধরতে চাইল, কিন্তু ততক্ষণে লোকটার রক্ত মাংসের শরীর ধোঁয়ার মতো ভেঙে গলে হাওয়ায় মিলিয়ে যেতে শুরু করেছে। মুহূর্তের মধ্যে অনিমেষেরও একই রকম পরিণতি হতে দেখলাম। অনিমেষের মনুষ্য শরীর ভেঙে দলা দলা ধোঁয়ায় পরিণত হতে শুরু করলো। বিকট স্বরে অনিমেষ বলে উঠল, আগুন জ্বালা সৌভিক। অনিমেষ আর কিছু বলতে পারল না। কয়েক সেকেন্ডের মধ্যে দুটো জোয়ান লোক চোখের সামনে ম্যাজিকের মতো হাওয়ায় মিলিয়ে গেল। নারী মূর্তিটা এবার উঠে দাঁড়িয়েছে। ওর হিংস্র শয়তানি চোখের দৃষ্টি সোজা আমার চোখের ওপর নিবদ্ধ করে ধীর পায়ে সেটা এগিয়ে আসছে। আমার হুঁশ ফিরেছে। এই রাক্ষসী আমার শরীরের রক্ত চুষে খাবার আগেই এই অপয়া বাড়ি ছেড়ে পালাতে হবে। দরজাটা কোথায় গেল? বেরোতে হবে এই বাড়ি থেকে। দিক বিদিক জ্ঞান শূন্যের মতো ছুট লাগালাম সদর দরজা লক্ষ্য করে। দরজার পাল্লা বাইরে থেকে বন্ধ। উন্মাদের মতো দরজায় লাথি ঘুষি মেরে সাহায্যের জন্য চিৎকার করতে লাগলাম। আমার চিৎকার কারোর কানে পৌঁছলো না, তো একটা গরম নিঃশ্বাসের স্পর্শ আমার কাঁধের উপর এসে পড়ল। নারী মূর্তিটি একেবারে কাছে এসে দাঁড়িয়েছে। অদ্ভুত এক শৈত্য প্রবাহ শরীরের মধ্যে বইতে শুরু করেছে।
অনিমেষ বলেছিল আজ রাতে আমার শিরার মধ্যে রক্ত জমাট বেঁধে বরফ হয়ে যাবে, মাথা বন বন করে ঘুরছিল, চোখের সামনে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে এলো। জ্ঞান যখন ফিরল, দেখলাম কয়েকটা কৌতূহলী মুখ আমার উপর ঝুঁকে রয়েছে। ভীষণ দুর্বল লাগছিল। কিছু বলার আগেই রুগ্ন চেহারার একজন মহিলা বললেন, আপনি তো সৌভিক বাবু। আমার স্বামী অনিমেষ ফেসবুকে আপনার ছবি দেখিয়েছিল, কিন্তু আপনি বাড়ির মধ্যে ঢুকলেন কিভাবে? মাথা ঝিমঝিম করছিল। কোনো রকমে উঠে বসে বললাম, অনিমেষ আপনার স্বামী? আপনি তবে কাবেরী? কিন্তু আপনি বেঁচে আছেন? তা আছি বটে, কিন্তু আপনি তালা বন্ধ বাড়ির মধ্যে কোত্থেকে উদয় হলেন? চারপাশে চোখ বুলিয়ে দেখলাম আমি সেই প্রশস্ত হলঘরের চৌকাঠের পাশে ফেরত এসেছি। দিনের আলোয় বাড়ির ভেতরটা ঝকঝক করছিল। কৈফিয়তের স্বরে বললাম, মানে অনিমেষই তো দরজা খুলে দিয়েছিল, সঙ্গে আরেকজন ছিল সুব্রত। অনিমেষ এখানে নেই, সেটা তো দেখতেই পাচ্ছেন। যা কিছু ঘটেছে আমাকে একটু খুলে বলুন, না হলে আপনার দিকটা ঠিক পরিষ্কার হচ্ছে না। জীবনে এমন অস্বস্তিকর পরিস্থিতিতে আগে কখনো পড়িনি। কাল রাতে এ বাড়িতে এসে হাজির হওয়ার পর থেকে যা কিছু ঘটেছে গড়গড় করে বলে গেলাম, কিছুই বাদ দিলাম না। ভদ্রমহিলা সব শুনে টুনে বিষণ্ণ কণ্ঠে ধীরে ধীরে বললেন, শেষের দিকে অনিমেষ ভীষণ অস্থির হয়ে পড়েছিল। একটা মেয়েকে নাকি প্রায় স্বপ্নে দেখতে পেত। ওর ওর কিরকম ধারণা হয়েছিল আমাদের দুর্ভাগ্যের জন্য ওই মেয়েটিই দায়ী। শেষে তো ডিজেল, পেরেক আরো আরো কি সব জিনিস জোগাড় করে বাড়ি ভরিয়ে ফেলেছিল। এতেই নাকি সমস্যার সমাধান হবে। আমি বাধা দিইনি। এসব করে যদি মনে শান্তি পায় তবে পাক। ঠিক আছে, কিন্তু অনিমেষ কোথায় গেল? ওকে একবার ডাকুন। মৃত মানুষকে ডেকে হাজির করা যায় না সৌভিক বাবু। গতকাল দুপুরে ট্রাকের চাকার তলায় অনিমেষ আর আমার খুড়তুতো ভাই সুব্রত দুজনই চাপা পড়ে মারা গেছে। মৃতদেহ সৎকার করে এই আমরা ফিরছি। নতুন এই উপলব্ধিটা প্রচন্ড বিস্ময়ের অনুভূতির সঙ্গে আমার মনে কয়েক ঘন্টা পুরনো একটা স্মৃতি উস্কে দিল। কাল রাতে বীরেন রায় রোডে ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যুর জন্য ট্রাফিক ডাইভার্ট করে দেওয়া হচ্ছিল। তারক বলেছিল ও শিবরামপুরের শর্টকাট রাস্তা চেনে। কাবেরী তখন স্বগতোক্তির মতো বলে চলেছেন, অনিমেষ জীবনে কখনো শান্তি পায়নি। সংসার চালাবার জন্য কি না করেছে। চাকরি, টিউশনি, জমি বাড়ি, দালালি কিছুই বাদ দেয়নি। কোথাও থিতু হতে পারেনি। আমার চিকিৎসার জন্য শেষ সম্বলটুকুও বেঁচে দিতে হয়েছে। মৃত্যুর পরেও ওর কপালে শান্তি পাবার ভাগ্য ভগবান বোধহয় লিখতে ভুলে গেছেন। আচ্ছা, আপনার কি মানে ব্লাড ক্যান্সার? বলেছে আপনাকে? ঠিকই শুনেছেন। আচ্ছা, আমি কি কোনোভাবে কিছু করতে পারি? কেউ কিচ্ছু করতে পারবে না। আমারও মেয়াদ ফুরিয়েছে। মাসখানেকের মধ্যে অনিমেষের সঙ্গে আমার দেখা হয়েই যাবে। কি বলবো বুঝতে পারছিলাম না। কয়েকটা নিস্তব্ধ মুহূর্তের পর কাবেরী বললেন, বাইরে আপনার ড্রাইভার অপেক্ষা করছে সৌভিক বাবু।
বাড়ি ফিরে বিশ্রাম নিন, আর কাল রাতে যা কিছু ঘটেছে ভুলে যাবার চেষ্টা করবেন। আপনার পক্ষে সেটাই ভালো। বিদায় নেওয়ার আগে জিজ্ঞেস করলাম, শ্মশানের কাজ শেষ করলেন কখন? সকাল 4টে। পাশাপাশি দুটো চুল্লিতে অনিমেষ আর সুব্রত দুজনের দাহ সম্পন্ন হয়েছে। বাঁ হাতের কবজিতে বাঁধা চূর্ণ বিচূর্ণ রিস্টওয়াচের দিকে চেয়ে আর একটা জটিল ধাঁধার সমাধান পেয়ে গেলাম। অনিমেষ আর সুব্রতর রক্ত মাংসের অবয়ব গলে ধোঁয়ায় পরিণত হওয়া বোধহয় দাহর জন্য হয়েছে। মেঝেতে আছড়ে পড়ে ঘড়ির কাঁচ ভেঙে কাঁটা আটকে রয়েছে ঠিক 4:05। বাইরে বেরিয়ে অনিমেষের বাড়ির দিকে শেষবারের মতো চাইলাম। এত বছর ধরে সযত্নে লালিত আত্মগরিমায় প্রথমবারের মতো চিড় ধরেছে। ভাগ্যের সামনে আমরা সত্যিই বড় অসহায়। কাল রাতভর বৃষ্টির কারণে রাস্তার জায়গায় জায়গায় জল জমেছিল। তারককে দেখলাম চায়ের দোকানে জমিয়ে বসেছে। আমাকে দেখে হাসি মুখে উঠে দাঁড়িয়ে বলল, দাদা রেডি তো? গাড়িতে উঠে তারক একটা নতুন খবর দিল। কাল দুপুরে এখানে যে ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে তাতে 2 মানুষের সঙ্গে একটা কুকুরও চাপা পড়েছে। 3 স্পট ডেড। মোটামুটি এমন কিছুই একটা আন্দাজ করেছিলাম। তারককে গাড়ি চালাতে বলে পেছনের সিটে গা এলিয়ে দিলাম। ক্লান্তিতে শরীর ভেঙে পড়েছিল। কখন যেন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। সায়া ব্লাউজ পরা একটি মাঝবয়সী মেয়ে এসে দাঁড়িয়েছে। মেয়েটি আমাকে হাতছানি দিয়ে ডাকল। সম্মোহিতের মতো মেয়েটির পিছনে পিছনে যাচ্ছিলাম। নিশ্ছিদ্র অন্ধকার একটা ঘরের মধ্যে মেয়েটি আমাকে নিয়ে এসে হঠাৎ বিকট অট্টহাসি করে উঠল। আমার সম্বিত ফিরেছে। পালাবার জন্য আমি উন্মুখ হয়ে পড়েছি, কিন্তু তার আগেই মেয়েটি তার সাঁড়াশির মতো হাতের আঙুল দিয়ে আমার গলা টিপে ধরেছে। কণ্ঠনালীতে প্রচন্ড চাপ। আমি তখন দিশেহারা হয়ে হাত পা ছুটতে শুরু করেছি। একটু একটু করে আমার চোখ পচে আসছে। মনে হচ্ছে সাক্ষাৎ মৃত্যু যেন আমার সামনে এসে দাঁড়িয়েছে। প্রচন্ড ধাক্কায় হুঁশ ফিরে পেলাম। দাদা, ও দাদা, আরে কি হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি? চোখ মেলে দেখলাম গাড়ি নিওয়ালিপুরের রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। পথের দুপাশে ব্যস্ত গাড়ির মিছিল। সূর্যের কড়া রোদে গাড়ির ভেতরটা ঝলমল করছে। দীর্ঘশ্বাস ফেলে বললাম, কাল শিবরামপুরে কে আমাকে নিয়ে গেছিল এখন বুঝতে পারছি। কে নিয়ে গিয়েছিল দাদা? আমার বদলে যাওয়ার সময় নিয়ে গেছিল আমাকে। আমার কালচক্র। সানডে সাসপেন্সে শুনছিলেন কালচক্র। রচনা সঞ্জয় ভট্টাচার্য। গল্প পাঠে দীপ। অনিমেষের ভূমিকায় বুদ্ধদেব দাস। কাবেরী ইভানা। তারকের চরিত্রে সায়ন। চায়ের দোকানের জনৈক ভদ্রলোক ইন্দ্রনীল। রেডিও অ্যানাউন্সমেন্ট মোহর। সুব্রত এবং গল্পের সূত্রধার অগ্নি। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত দীপক রায়। প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি। কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে। সহযোগিতায় অর্ণব। প্রচার পরিকল্পনা, শব্দগ্রহণ ও পরিচালনা অগ্নি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। শেষ হল সঞ্জয় ভট্টাচার্যর লেখা কালচক্র। সানডে সাসপেন্স আপনি শুনতে পারেন শুধুমাত্র আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল
youtube.com/mirchi বাংলায় এবং গানা অ্যাপে।